ঐশীর সব চালাকি ধরে ফেলে ঐশীকে উচিত শিক্ষা দিল ঋষি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে নিশা ওজিকে বলে, শোন, তোর ভালোবাসা বা অন্য কিছু এসব বোঝার আমার কোনো দরকার নেই। ঋষিবাবু তোকে ভালোবাসলো কিনা সেটাও জানার দরকার নেই। আমি শুধু এটা জানি যে এখানে আমরা দুজন থাকবো না। পরের হিয়ারিং এ আমাদেরকে বেরোতেই হবে। আমার উকিল বাবু আমাকে বলেছে সোমবারে একটা হিয়ারিং এর ডেট আছে। তাই তোকে আমি বলছি, কোন রকম কোনো বেফাঁস কথা বলবি না। আমরা অন্যায় করেছি, আমরা কি করেছি না করেছি কিচ্ছু বলবি না। হ্যাঁ, বিয়ের ব্যাপারটা, বিয়ের ব্যাপারটাতে আটকে থাকবি। এই যে গয়না চুরি, তারপরেই এই যে কল সেন্টারের কাজ, কোনো কিছু তুই স্বীকার করবি না। কোনো কিছু জানিস না বলবি। বুঝতে পেরেছিস? তোকে কিন্তু আমি আগেই বলে দিচ্ছি উজি। না হলে আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। শুধুমাত্র তোর জন্য। তাই তুই কোন রকম কোনো বেফাঁস কথা বলবি না। তখন এই কথা বলেই চুপ করে থাকে নিশা। তখন অজি কিছুই বলে না। ওইদিকে দেখা যাবে ঋষি বারবার করে অজির কথাই ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এদিকে অজিও ঋষির কথা ভেবে কাঁদতে থাকে। তখন ঋষি অজি আর নিজের একটা ছবি নিয়ে নেয় আর বলে, কেন? কেন অজি? তুমি আমাকে কেন সবটা আগে বললে না? বলো তো? কেন স্বীকার করলে না? আজকে তোমাকেও তো গরাদের ভিতরে দেখতে আমার ভালো লাগছে না। আমিও যে তোমাকে খুব ভালোবাসি। কিন্তু কি করব? কি করে বাঁচাবো তোমাকে আমি? সেই উপায়ই তো খুঁজে পাচ্ছি না। কি করে বাঁচাবো? ওইদিকে ওইদিকে অজিও খুব কষ্ট পায়। কিন্তু কি করবে বুঝতে পারে না। এদিকে দেখা যাবে ঋষির কাছে দাদু আসে। তখন ঋষি দাদুকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, দাদু, ওই জ্যোতিকে তুমিও তো দেখেছো। তুমিও তো খুব ভালোবাসতে বলো। তাহলে ও কেন এরকম করলো বলো তো? কেন এরকম করলো? তখনই দাদু বলে, দেখো দাদু ভাই, তুমি না এসবের মধ্যে ঢুকো না। যা হওয়া তা হবে। কিন্তু আমার মনে হয় কি, মেয়ে দুটোর কথাও তোমার ভাবা দরকার। মেয়ে দুটোও তো অসহায়। ওদের জমি গেছে, বাবা গেছে, ওরা অনাথ হয়ে গেছে। আর ওরাও তো ভিকটিম। বলো, ওরা আজকে যা করেছে সেগুলো তো রাগের বশে করেছে। শঙ্খ আর মেসোমশাই যদি এগুলো না করতো, তাহলে তো এসব কিছুই হতো না। তাই তোমাকে আমি বলছি কি, কিছুদিন না এসব থেকে তুমি দূরে থাকো। তুমি ব্যবসার দিকে মন দাও। তুমি বুঝতে পারছো না? ব্যবসাটা তো তোমার উপরেই আছে। আর ব্যবসাটা তোমাকেই সামলাতে হবে দাদু ভাই। তুমি না এসব নিয়ে ভেবো না। তখন ঋষির মা আসে আর ঋষি বলে, হ্যাঁ ঋষি, আমিও না তোকে এটাই বলি। আর আমার মনে হয় না ওই মেয়েটার সব ছলনা। বিশ্বাস কর, আমি তো ওর সঙ্গে থেকেছি। আমি ওর সঙ্গে একসঙ্গে একসঙ্গে কত কথা বলেছি। আমার মনে হয় না এই সবকিছু অভিনয়। তুই তুই তোর কি মনে হয় এগুলো অভিনয়? ঠিক তখনই সেখানে ঐশী আসে। এসেই বলে, হ্যাঁ, এগুলো সব অভিনয় ছিল মা। তাই ওসব কথা না এখন আর তোলার কোনো দরকার নেই। ভাইয়ের জীবনটা তো পুরো শেষ করে দিয়েছে। তখনই তখন ঐশী বলে, দেখ ভাই, তুই না ব্যবসা থেকে কিছুদিন দূরে থাক। আমি সবটা সামলে নিতে পারবো। তখন ঋষি এই কথা শুনে চমকে যায়। তখন ঋষি বলে, মানে? তখন ঐশী বলে, হ্যাঁ, তোকে এখন ব্যবসায়ের কাজে মন দিতে হবে না। তুই একটা ভুল মানুষকে ভালোবেসেছিস। তাই তুই না নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিস না। তোর উপর তো আর এখন ব্যবসার ভার দেয়া যাবে না। তাই আমি ব্যবসার দায়িত্ব নিচ্ছি। আমি সবটা সামলে নেব, তুই চিন্তা করিস না। দাদুকে এখানে সইটা করে দিতে বল। পাওয়ার অফ টর্নিতে সইটা করে আমি আজকে কাজে জয়েন করব। তুই দাদুকে এখনই বল। তখন দাদু বলে, ঐশী, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। তখন ঐশী বলে, কি বাড়াবাড়ি করছি দাদু? আমি তো তোমাকে সবটা বুঝিয়ে বললাম। আর ভাইয়ের অবস্থা দেখেছো? ভাই, তুই দাদুকে বল সইটা করে দিতে। কারণ আমাদের বিজনেস তো আমাদের কাউকে না কাউকে সামলাতে হবে। আর তুই তো এখন এই অবস্থাতে সামলাতে পারবি না। তখন ঋষি কি বলবে বুঝতে পারে না। তখন দাদু ঋষিকে বলে, দাদু ভাই, তুমিও কি চাও যে আমি সইটা করে দেই? তুমি বলো, তুমি কি চাও বলো? তুমি কি পারবে না ব্যবসায়ের এই দায়িত্ব নিতে? বলো না, না হলে কিন্তু আমি সইটা করে দিলাম। তখনই ঋষি দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে ভাবতে থাকে। তখন ঋষির অজির কথাগুলো সব কথা মনে পড়ে যায় যে কি করে শঙ্খ আর মেসোমশাইয়ের মুখোশটা খুলে দিয়েছিল। সব কথাগুলো ভাবতে থাকে ঋষি। ওইদিকে দাদু বলে, দাদু ভাই, আমি কিন্তু এখন সইটা করে ফেলবো। এই বলেই সইটা করতে গেলেই তখন ঋষি এসে দাদুকে থামায় আর সঙ্গে সঙ্গে সেই পারফটনিক কাগজটা নিয়ে নেয় হাতে। তখন দাদু চমকে যায়। তখন ঋষি বলে, ভাই কি করছিস? তখনই দেখা যাবে ঋষি সঙ্গে সঙ্গে সে কাগজটাকে ছিঁড়ে ফেলে। তখন ছিঁড়ে ঐশীর দিকে ছুঁড়ে মারে। তখন ঐশী বলে, তুই কিন্তু ভালো করলি না ভাই। তুই কাজটা একদম ঠিক করলি না। তখন ঋষি বলে, কি ঠিক করছি না দিদি ভাই? আমি না এখন আপসেট আছি আমার ভালোবাসা হারিয়ে গেছে বলে। আমার ভালোবাসার মানুষের জন্য আমি আপসেট।
তার জন্য কি আমি বলেছি যে আমি বিজনেস সামলাতে পারব না? তোদেরকে একবারও বলেছি? বলিনি তো। তাহলে? এর মধ্যে তুই শঙ্খ আর মেসোমশাইয়ের কথা শুনে তুই আমাদের বিজনেসে ঢুকে পড়তে চাইছিস? তুই একবারও আমাদের বিজনেসের কথা ভাববি না? একবার ওই মানুষ দুটোর কথা ভাববি না? আজকে যা কিছু হয়েছে, সবকিছু ওদের জন্য হয়েছে। এত কিছু। আজকে নিশা আর রোজি কেন আমার উপর রাগ জানিস তো? কারণ ওদেরকে আমরা শাস্তি দেইনি। শাস্তি দেইনি। কিন্তু ওদের দুজনকে কিন্তু ঠিকই আমি জেলের মধ্যে রেখে এসেছি। ওদের শাস্তির ব্যবস্থা করছি। আর তুই কিনা সেই মানুষগুলোর পক্ষ নিচ্ছিস। আজকে সবকিছু শেষ হয়ে গেছে ওই মানুষগুলোর জন্য। আর তুই কিনা ব্যবসায়ের মধ্যে ওই মানুষগুলোর কথায় ঢুকে পড়তে চাইছিস? না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তখন ঐশী রেগে যায় আর বলে, "তুই কিন্তু ভাই কাজটা একদম ঠিক করলি না। একদম ঠিক করলি না। আমাকে ব্যবসায় ঢুকতে দিসনি তো কি হয়েছে? এবার কিন্তু আমি এ বাড়ির অধিকার বুঝে নেব। কারণ যা কিছু তোর আছে, সবকিছুই তো আমার আছে। আমাদের সমান, সমান অধিকার। তাহলে তুই একা, একা কেন পারবি? সবকিছু পাবি কেন?" তখন ঋষি বলে, "দিদিভাই, তুই এসব কি বলছিস?" তখন ঐশী বলে, "হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। দাদু, এবার তো আমাকে ব্যবসাটা বুঝে নিতেই হবে।" তখন দাদু বলে, "দিদিভাই, তুমি এসব কি বলছো? মাথাটা ঠান্ডা করো। ওরা তোমার মাথাটা নষ্ট করে দিচ্ছে। তুমি এরকম করো না।" তখন ঋষি বলে, "শোন, ওদের জন্য না তুই তুই তলিয়ে যাচ্ছিস। তুই ওদের জন্য ব্যবসায় ঢুকে ওদের কথায় সব নষ্ট করে দিবি, সেটা হতে পারে না। আমি সামলাবো সবকিছু। তোকে সামলাতে হবে না।" তখনই ঐশী রেগে সেখান থেকে চলে যায়। তখনই ঋষির মা ঋষিকে বলে, "দেখ বাবা ঋষি, এবার তোকে ভাবতে হবে। তোকে নিজে থেকে সবটা ভাবতে হবে। কারণ ব্যবসা সবকিছু তোর হাতে। এবার দেখ তুই কি করবি?" তখন দাদুভাই বলে, "দাদুভাই, আমার মনে হয় তোমার একটু সময় নেওয়া দরকার। তোমার ভালো করে ভাবা দরকার। ওই মেয়েটার সঙ্গে একটু হলেও তো মিশেছে। ওই মেয়েটা না অত খারাপ নয়। খারাপ নয় ওই মেয়েটা।" তখন এই বলে দাদু চলে গেলেই তখন ঋষির মা ঋষিকে বলে, "ঋষি, তুই একটু নিজেকে সামলা বাবা। এইদিকে, এদিকে সব তোকে সামলাতে হবে। আর দেখ, আমি তোকে বলছি, ওই মেয়েটা না কখনো খারাপ হতে পারে না। আমি ওর সঙ্গে মিশেছি তো, দেখেছি। ওর ভালোবাসা মিথ্যে হতে পারে না।" তখন ঋষি বলে, "মা, তোমার এটা মনে হচ্ছে তো? আমার মনে হচ্ছে আসল কালপিট হলো ওর বোন, নিশা। এই নিশার কথাই হয়তোবা এসব কিছু করেছে।" তখনই ঋষির মা বলে, "আমি জানি না, হতেও পারে। তবে তোকে, তোকে কিন্তু এবার ভেবে-চিন্তে কাজ করতে হবে।" তখন ঋষি বলে, "মা, আমিও না ভাবতে পারছি না, কি করে ওকে বের করব? নিশা শাস্তি পেত, আর ও যদি বেরিয়ে আসতো?" তখনই ঋষির মা বলে, "হ্যাঁ, তুই চিন্তা করিস না। ওকে তুই বাড়ি নিয়ে আয়।" তখন ঋষি বলে, "মা, তোমরা কি মেনে নেবে? মেনে নেবে তুমি বলো না?" তখন ঋষির মা বলে, "ঋষি, তুই আমাদের কথা ছাড়। আমরা কেন মেনে নেব না? কিন্তু তুই বল তো, তুই তুই অজিকে মেনে নিবি তো? আবার আগের মতো করে সবকিছু ভুলে ভালোবাসতে পারবি তো? বল না, তুই বল। তুই নিজেকে নিজে প্রশ্ন কর। তুই ভালোবাসতে পারবি তো?" এই কথা বলে সেখান থেকে ঋষির মা চলে যায়। তারপরে ঋষি জিতকে ফোন করে আর বলে, "জিত, আমার মনে হচ্ছে এখানে না অজির কোনো দোষ নেই। ওই নিশাই আসল কালপিট।" তখন জিত বলে, "আচ্ছা, তাহলে আপনি কি করতে চাইছেন?" তখনই ঋষি বলে, "আমি চাইছি অজিকে কোনোভাবে সেখান থেকে বের করে নিয়ে আসতে। ও যে গলাদের ভিতরে আছে আমি দেখতে পাচ্ছি না। আমি সহ্য করতে পারছি না।" তখন জিত বলে, "ঠিক আছে, আমি দেখছি। তবে আমার মনে হয় যে ওরা আসল অপরাধী। ওদের শাস্তির ব্যবস্থা আমি করব।" তখন ঋষি বলে, "না, না, আমি অনুরোধ করছি তোমাকে।" তখন জিৎ বলে, "ঠিক আছে, আমি দেখছি।" তারপর দেখা যাবে জিৎ নিশাকে বলে, "কি নিশা মিত্র, আপনি তো এরকম ভাবে বসতেন না? খুব কনফিডেন্স ছিল। পুলিশ নাকি আপনারা কিচ্ছু করতে পারবে না। এখন? এখন কি হলো? বলুন, ওই যে ঋষি ব্যানার্জির ১২ কোটি টাকার গয়না সব আপনি সরিয়েছেন। বলুন সবকিছু?" তখন নিশা বলে, "আমি আপনাদের সঙ্গে কোন রকম কোন কথা বলতে চাই না। উকিল ছাড়া আমি কোন রকম কোন কথা বলব না। আমার ভালো লাগছে না।" তখনই ঋষি একজন মহিলা কনস্টেবলকে বলে, "অজি মিত্রকে ভিতর থেকে বের করে নিয়ে আসো।" তখনই অজি বেরোতে চায় না। আর নিশাও বেরোতে দিতে চায় না। কিন্তু জোর করে পুলিশ কনস্টেবল বের করে নিয়ে আসে। তখন জিৎ অজিকে বলে, "দেখুন, আপনি যদি আপনার বোনের দোষ সব স্বীকার করে নেন, যদি বলেন যে হ্যাঁ, আপনার বোন এগুলো করেছে, তাহলে কিন্তু আপনাকে ছেড়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।